আচ্ছা, উদারনীতিবাদের যে চারটে রূপের কথা আমরা আলোচনা করলাম, সেটাকে একটুখানি আমরা সেগমেন্ট ওয়াইজ, অর্থাৎ আলাদা আলাদা করে একটু আমরা আলোকপাত করে নিই, তার মূল নির্যাসগুলো একটু বুঝে নিই, তাহলে আমাদের সামগ্রিকভাবে উদারনীতিবাদকে বুঝতে একটু সুবিধে হবে। প্রথমেই আমি বলেছিলাম উদারনীতিবাদের যে প্রথম রূপটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে তার ধ্রুপদী রূপ বা ক্লাসিক্যাল ফর্ম, যার মূল প্রবক্তা হচ্ছেন জন লক এবং অ্যাডাম স্মিথ। জন লক তার যে বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট, সেখানে তিনি কিন্তু এই উদারনীতিবাদের বা লিবারালিজমের যে মূল কথা, সেটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে স্বাধীন, অর্থাৎ আমরা যখন জন্মাই তখন আমরা জন্মসূত্রেই কিন্তু এই স্বাধীনতাকে নিয়ে জন্মাই, ঠিক আছে? এবং প্রকৃতি আমাদের কতগুলো অধিকার দিয়েছে, যে অধিকারগুলোকে কোনো অবস্থাতেই কিন্তু কোনো রাষ্ট্র ব্যবস্থা হরণ করতে পারে না। এই অধিকারগুলোর মধ্যে প্রথমেই আসছে হচ্ছে আমার জীবনের অধিকার এবং আমার স্বাধীনতার অধিকার, আর তার সাথে একটা নতুন ধরনের অধিকারকে তিনি জুড়ে দিলেন, সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। এটা কিন্তু লক নিজে থেকে জুড়ে দিলেন, কারণ আমরা তো জন্মসূত্রেই কেউ ব্যক্তিগত সম্পত্তি মানে একটা শিশু, সে তো কোনো সম্পত্তি নিয়ে আসে না, সে ইনহেরিট করতে পারে, কিন্তু তার তো নিজস্ব কোনো সম্পত্তি থাকছে না। কিন্তু এই ব্যক্তিগত সম্পত্তি ঠিক কোন বিষয়গুলোকে আমরা বলবো, সেটাকেও কিন্তু লক স্পেসিফাই করে দিয়েছেন। খুব সুন্দর করেই তিনি বলেছেন ব্যক্তিগত সম্পত্তি বলতে আমরা কি বলবো। যাকে এই যে তিনটে ক্ষেত্র তিনি বলছেন, অর্থাৎ জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তি, এই তিনটে ক্ষেত্রকে কোনো অবস্থাতেই কোনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না। এই তিনটে ক্ষেত্র থাকবে স্বাধীন এবং মুক্ত। প্রতিটি মানুষ একেবারে অবাধ যে স্বাধীনতা, সেটা কিন্তু এই তিনটে ক্ষেত্রে উপভোগ করবে। আচ্ছা, জীবন এবং স্বাধীনতাটা তো আমরা বুঝতেই পাচ্ছি, আমাদের প্রত্যেকের সুস্থ স্বাভাবিকভাবে কতগুলো মানবিক অধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে, সেটা কোনো অবস্থাতেই কোনো রাষ্ট্র কিন্তু আমার থেকে হরণ করতে পারে না। স্বাধীনতা তো বুঝতেই পারছো, আমার চিন্তার স্বাধীনতা, আমার মত প্রকাশের স্বাধীনতা, আমার চলাফেরার স্বাধীনতা, এগুলো আমার থাকবে, সেগুলোকেও রাষ্ট্র কোনো অবস্থাতেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ আমি একজন স্বাধীন মুক্ত মানুষ। এবং এই যে ব্যক্তিগত সম্পত্তির যে কনসেপ্টটা এলো, হঠাৎ করে এইটা আলাদা করে তিনি কেন বললেন? কারণ এর আগে পর্যন্ত আমরা যে সমাজগুলো দেখেছিলাম, সেই সমাজে কিন্তু ব্যক্তিগত সম্পত্তিকে আলাদা করে মান্যতা দেওয়ার কথা ভাবা হয়নি। তখন মনে করা হতো যে সব সম্পত্তিটার ওপরেই কেবলমাত্র সামাজিক মালিকানা থাকবে, কারোর কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। কিন্তু লক প্রথম বললেন যে কোনো একজন ব্যক্তি যদি কোনো কিছুকে শ্রম দ্বারা অর্জন করে, তবে সেই বিষয়টা কিন্তু তার ব্যক্তিগত গচ্ছিত বিষয়, এবং সেটাই হচ্ছে তার ব্যক্তিগত সম্পত্তি। অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরা যাক যে ঝর্ণা থেকে জল পড়ছে, ঠিক আছে? এই ঝর্ণার জলের ওপর সবার অধিকার আছে, স্বাভাবিক, ঠিক আছে? সে ঝর্ণার জলটার ওপর হচ্ছে সামাজিক মালিকানা রয়েছে, বা সে অর্থে রাষ্ট্রীয় মালিকানা রয়েছে, ঠিক আছে? এটা কারোর ব্যক্তিগত নয়। কিন্তু যে মুহূর্তে একটা কলসি করে আমি নিজে এক ঘড়া জল এনে আমার ঘরে রাখলাম, তখন কিন্তু সেই এক ঘড়া জলটা হয়ে গেল আমার ব্যক্তিগত সম্পত্তি। তখন কিন্তু পাড়ার লোক এসে বলতে পারবে না যে ভাই তুমি ঝর্ণার জল নিয়ে এসেছো, ওটা তো সামাজিক সম্পত্তি, তাহলে ওর থেকে আমায় ভাগ দাও। কেন বলতে পারবে না? কারণ আমি তার সঙ্গে শ্রম সংযুক্ত করেছি। আমার শ্রমকে আমি ব্যবহার করে ওই কলসে ভরে জল এনে আমার ঘরে রেখেছি। সুতরাং যেহেতু আমার শ্রম তার সাথে যুক্ত, তাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত পজেশন বা ব্যক্তিগত গচ্ছিত বিষয় এবং সম্পত্তি, এবং এর ওপরে কিন্তু রাষ্ট্রের বা সমাজের কোনো অধিকার নেই। তাই যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি রোজগার করবে, খুব স্বাভাবিক কথা, বা যার যত বেশি যোগ্যতা সে তত বেশি রোজগার করবে, এবং তার সেই বেশি পরিশ্রমের ক্ষমতা বা তার সেই বেশি যোগ্যতার ক্ষমতা, সেটা ওপরে কিন্তু সমাজ বা রাষ্ট্র কোনোভাবে দাবি জানাতে পারবে না। তার মাধ্যমে সে যা উপার্জন করবে সেটা তার ব্যক্তিগত উপার্জন। এই কথাটাই কিন্তু হচ্ছে লকের যেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির ধারণা, তার মূল কথা।
এবং এর পক্ষে কিন্তু লক সওয়াল করে গেলেন। এবং এটা কিন্তু উদারনীতিবাদেরও একটা মূল কথা, যে প্রতিটি ব্যক্তির যে ব্যক্তিগত সম্পত্তি তাকে কিন্তু রাষ্ট্র স্বীকৃতি দেবে এবং রাষ্ট্র তার উপরে কোনো রকমভাবে হস্তক্ষেপ করবে না। এটা এই যে অধিকারগুলো, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকার, এই অধিকারগুলো মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এবং সর্বোপরি আরও যেটা লক বলেছেন সেটা হচ্ছে কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি ব্যক্তির স্বাধীনতা এবং এই যে মুক্ত থাকার বা মুক্ত পরিসরের যে ক্ষেত্র সেটাকে যদি তারা সীমিত করার কথা ভাবে, বা কোনো সরকার যদি অত্যাচারী হয়, স্বৈরাচারী হয়, ব্যক্তি বিরোধী কাজ করে, তবে সেই সরকার বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু ব্যক্তি বিদ্রোহ করতে পারবে। মানে এইটাও কিন্তু রাইট টু রেভলিউশন, এটাও কিন্তু একটা খুব বড় একটা দিক তিনি বললেন উদারনীতিবাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই ধ্রুপদী উদারনীতিবাদের আরেকজন তাত্ত্বিক যার কথা আমরা অবশ্যই বলবো, তিনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। তার যে বিখ্যাত গ্রন্থতে তার উদারনীতিবাদী ভাবনা পল্লবিত হয়েছে, সেই বইটির নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। এই দ্য ওয়েলথ অফ নেশনে কিন্তু তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা সমাজের মূল শক্তি হচ্ছে ব্যক্তি স্বার্থ, অর্থাৎ সেলফ ইন্টারেস্ট। প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্যই হচ্ছে কি, যে নিজের স্বার্থকে সংরক্ষিত করা, তাই তো। এবং সেটা করতে গেলে সেই ব্যক্তিকে শুধুমাত্র তার সামাজিক ক্ষেত্রে নয়, এমনকি তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই ক্ষেত্রেও সম্পূর্ণরূপে একটা অবাধ মুক্ত পরিবেশ দিতে হবে। এবং এটাকেই তিনি যেটা বলছেন, অ্যাডাম স্মিথ যেটা বলছেন সেটা হচ্ছে লিজাফেয়ার, অর্থাৎ অবাধ বাণিজ্য। অবাধ বাণিজ্য করার অধিকার ব্যবসায়ীদের দিতে হবে। রাষ্ট্র কোনো অবস্থাতেই সেই ব্যবসাকে বা সেই মুনাফাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে না। চূড়ান্ত স্বাধীনতা, এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে সওয়াল করছেন স্যার অ্যাডাম স্মিথ। এবং কিছু কিছু ক্ষেত্রে, যদিও কিন্তু অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনে বলেছেন যে রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবে, যেমন তিনি বলেছেন ধরো ব্যাংকের সুদ কিংবা যে সমস্ত আমদানি রপ্তানির যে নীতি, সেগুলোর ক্ষেত্রে হয়তো রাষ্ট্র কিছু কিছু নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু সার্বিকভাবে কোনো একজন ব্যবসায়ী কী ধরনের ব্যবসায়িক নীতি নিয়ে তার মুনাফাকে তিনি স্থির করবেন, সেই ধরনের ব্যাপারে কিন্তু কোনোভাবেই রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। তার এই যে ভাবনা, এইটাকে আমরা অর্থনৈতিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইকোনমিক ইন্ডিভিজুয়ালিজম বলে থাকি। এটা কিন্তু উদারনীতিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবারে আমরা চলে আসবো উদারনীতিবাদের যে দ্বিতীয় রূপটা বলেছিলাম, অর্থাৎ উপযোগিতাবাদী রূপ বা হিতবাদী রূপ, যার অন্যতম দুজন প্রবক্তা হচ্ছেন বেনথাম এবং জেমস মিল। বেনথাম এবং জেমস মিলকেই আমরা মূলত উপযোগিতাবাদের প্রবক্তা বলে থাকি। এই উপযোগিতাবাদ বা হিতবাদ, এর মূল কথা কি? এর মূল কথা হচ্ছে যে সবচেয়ে বেশি মানুষের জন্য সবচেয়ে বেশি সুখের বিধান করা, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমরা প্রত্যেকটা মানুষই কি চাই? জীবনে সুখী হতে চাই। কেউ কি দুঃখ পেতে চাই? কেউ দুঃখ পেতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে সুখ আর দুঃখ এই দুটো কিন্তু আলো আর অন্ধকারের মতোই, মানে একটা থাকলে আরেকটা থাকবেই। একটা মানুষ সারা জীবনই তার সুখে কাটলো, সে জীবনে কখনো কোনো অবস্থাতে কোনো দুঃখ পায়নি, এরকম একজন ব্যক্তিকেও কিন্তু আমরা দেখাতে পারবো না। সুতরাং সেই জায়গা থেকে এই হিতবাদীরা কি বলছেন? দুঃখ থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য হবে কি, যে দুঃখটাকে সীমিত করে সুখের পরিমাণটাকে বাড়ানো। অর্থাৎ আমরা সেই ধরনের নীতি নিয়ে বা সেই ধরনের আদর্শ নিয়ে জীবনযাপন করব যাতে আমার জীবনের বেশিটা জুড়ে সুখ থাকে আর অল্প দুঃখ থাকে। এবং প্রতিটি রাষ্ট্রেরও নীতি হবে সেরকমই, যাতে সে বেশিরভাগ মানুষের জন্য বেশিরভাগ সুখ রচনা করতে পারে এবং বেশিরভাগ মানুষের জীবনে যেন দুঃখের পরিমাণটা কমিয়ে দিতে পারে। এইটাকেই বলছে উপযোগিতাবাদ। অর্থাৎ তাহলেই জীবন আমার উপযোগী হয়ে উঠবে, ঠিক আছে। জীবনকে আমাকে সুখের উপযোগী করতে হবে।
সুখের উপযোগী করতে গেলে কি করতে হবে, আমাকে সেই ধরনের নীতি, সেই ধরনের আদর্শ দ্বারা জীবনকে পরিচালিত করতে হবে যাতে আমি জীবনে সুখটা বেশি পাই, দুঃখটা কম পাই। এই যে বেনথামের উপযোগিতাবাদ বা হিতবাদ, এইটাকে অনুসরণ করে মানুষ হবে সবচেয়ে বেশি সুখী, কথা বলা হচ্ছে। এবং এই বেনথামের হিতবাদ বা জেমস মিলের হিতবাদ আরও যেটা বলছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতেই রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ যে সিদ্ধান্তের পক্ষে সেই সিদ্ধান্তই রাষ্ট্র গ্রহণ করবে। অল্প মানুষের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে না, বেশিরভাগ মানুষ যেটা চাইছে সেই হিসেবেই কিন্তু রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। আর যেহেতু এই যে বেশিরভাগ মানুষের কল্যাণ বা বেশিরভাগ মানুষের সুখ, এ কথা ভেবে কি রাজারা রাষ্ট্র চালান? হয়তো চালান না। এই কারণেই কিন্তু, কারণ রাজাদের কাছে মূলত নিজেদের সুখ, নিজেদের স্বাচ্ছন্দ্য, নিজেদের বিলাস ব্যাসন, সেটাই কিন্তু মূলত তাদের কাছে গুরুত্ব পায়। সেই ক্ষেত্রে কিন্তু রাজতন্ত্রের প্রবল বিরোধী ছিলেন বেনথাম, এবং বেনথাম মূলত এই যে সংখ্যাগরিষ্ঠের মতকে সমর্থন করলেন, এটা কিন্তু প্রকারান্তরে আসলে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেই তার মতামত রেখেছিলেন। তাই আমরা এই বেনথামের হিতবাদী ভাবনার মধ্যে কিন্তু গণতন্ত্রের একটা যে ভাবনা, তারও কিন্তু একটা সূচনা দেখতে পাই। এবং জেমস মিলও এই কথাই বলছেন একইভাবে, যে রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের বদলে আমাদেরকে কি ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, যেটা সংখ্যাগরিষ্ঠের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এবং এইটা শুধু তত্ত্বগতভাবে বললেই হবে না, এর জন্য কি করতে হবে? নানান ধরনের সংস্কার করতে হবে। সেই সংস্কারগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে রাষ্ট্র এমন একটা ব্যবস্থার দিকে এগোবে যেখানে মুষ্টিমেয় মানুষ বা একজন মাত্র মানুষ রাষ্ট্রকে পরিচালিত করবে না, বরং দেশের বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এটা হচ্ছে হিতবাদের বা উপযোগিতাবাদের মূল কথা। এই হিতবাদ বা উপযোগিতাবাদও কিন্তু উদারনীতিবাদের একটা বৈশিষ্ট্য। তারপরে যে রূপটা এলো সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রূপ, যে রূপটাকে মূলত অবয়ব দান করলেন হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তার বিখ্যাত একটি বই রয়েছে অন লিবার্টি, ঠিক আছে, সেই বইটির মধ্যে দিয়ে। এবং এই যে অন লিবার্টি, এই অন লিবার্টি লেখার ক্ষেত্রে তাকে যেটা প্রেরিত করেছিল, যে লেখাটি, সেটা হচ্ছে টকভিলের একটি লেখা, ডেমোক্রেসি ইন আমেরিকা। এই লেখাটি টকভিলের, এটা কিন্তু তোমার যে জন স্টুয়ার্ট মিলকে অনুপ্রাণিত করেছিল অন লিবার্টির মতো একটা লেখা লিখতে, যেখানে তিনি বললেন যে হিতবাদীরা যে বলছে না সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সংখ্যক সুখের কথা, সেটাই হবে রাষ্ট্রের মূল মোটেও তা নয়। তিনি বলছেন যে এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, এখানে আমাকে দেখতে হবে কোয়ালিটিটা, অর্থাৎ গুণটা। অর্থাৎ তিনি বলছেন সুখটা শুধু সংখ্যায় বেশি হলেই হবে না, সুখটাকে গুণগতভাবেও ভালো হতে হবে। অর্থাৎ সে ব্যাপারটা কীরকম, তিনি বলছেন ধরা যাক কোনো একজন ব্যক্তি তিনি টাকা রোজগার করে প্রচুর সুখ পান, আর কোনো একজন ব্যক্তি তিনি হয়তো শেক্সপিয়ারের নাটক পড়ে ভীষণ সুখ পান। এই দুটো সুখ নিশ্চয়ই এক গোত্রের নয়, ঠিক আছে। তার টাকা অর্জনের যে সুখটা, সেটা ভীষণ একটা জাগতিক সুখের মধ্যে পড়ছে, আর এই যে সাহিত্য পাঠের মধ্যে যে সুখটা, সেটা ভীষণ একটা নান্দনিক সুখের মধ্যে পড়ছে। সুতরাং এই নান্দনিক সুখ আর পার্থিব সুখ বা জাগতিক সুখ দুটোকে কিন্তু আমরা এক জায়গায় রাখতে পারি না। একই কথা তিনি যেমন বলেছেন যে পুশপিন বলে একটা খেলা ছিল একটা সময় গ্রিসে এবং ওই ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজে, গ্রিস এবং রোমে, খুব একটা সাধারণ খেলা, ওই বালির মধ্যে পিং পুশ করে করে একটা খেলা। বলছে কেউ হয়তো ওই পুশপিন খেলে ভীষণ আনন্দ পেতে পারে, সুখ পেতে পারে, আবার কেউ হয়তো খুব জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে খুব সুখ পেতে পারে। তা দু ধরনের সুখকে কি আমরা একই গোত্রের বলতে পারি? না। দ্বিতীয় সুখটা কিন্তু কোয়ালিটেটিভলি ইন্টেলেকচুয়ালি অনেক হাই, ঠিক আছে, প্রথম সুখটার ক্ষেত্রে। তাই
উনি যেটা বলছেন, অর্থাৎ আমাদের জন স্টুয়ার্ট মিল যেটা বলছেন, সেটা বলছেন যে সুখকে কেবলমাত্র সংখ্যার ভিত্তিতে নয়, বরং সেটাকে দেখতে হবে গুণের ভিত্তিতে। এবং এই যে মতামতের কথার ক্ষেত্রেও তিনি বলেছেন, যে ক্ষেত্রে বলা হচ্ছে না যে হিতবাদীরা বলছে যে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তেই চলবে রাষ্ট্র, সেখানেও কিন্তু জন স্টুয়ার্ট মিল নিজের মতামত দিয়ে বললেন যে অবশ্যই তা নয়, সংখ্যাগরিষ্ঠের মত মানেই সেটা শ্রেষ্ঠ, সংখ্যাগরিষ্ঠের মত মানেই সেটা সঠিক, তা কিন্তু কখনোই নয়। তিনি বলছেন অনেক সময় এরকম দেখা যেতে পারে যে 100 জন যে মতটা বলছে সেটা হয়তো ভুল, অথচ 2 জন যে মতটা বলছে সেটা হয়তো ঠিক। সেক্ষেত্রে কিন্তু 100 জনের মত থাকলেও সেই মতটাকে বাতিল করে ওই 2 জনের সঠিক মতের ভিত্তিতেই রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। অর্থাৎ কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘিষ্ঠের যে মতামত তাকেও গুরুত্ব দেওয়ার কথা কিন্তু বলছেন জন স্টুয়ার্ট মিল। এবং তার এই যে অন লিবার্টি যে গ্রন্থটা, সেই গ্রন্থটাতে তিনি মানুষের যে জীবনের যে অ্যাক্টিভিটিসগুলো বা কাজগুলো, সেটাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যেটাকে তিনি বলছেন সেলফ রিগার্ডিং, আরেকটাকে বলছেন আদার রিগার্ডিং। ঠিক আছে, সেলফ রিগার্ডিং মানে সেই সমস্ত কাজগুলো যেগুলো কেবলমাত্র আমি আমার নিজের জন্য করি, এবং যে কাজগুলোতে কেবলমাত্র আমার নিজের ভালো মন্দ বা নিজের লাভ ক্ষতিই যুক্ত, অন্যের ভালো মন্দ বা অন্যের লাভ ক্ষতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। এই যে সেলফ রিগার্ডিং কাজগুলো, সেক্ষেত্রে খুব স্পষ্টভাবেই জন স্টুয়ার্ট মিল বলছেন রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, রাষ্ট্র সম্পূর্ণরূপে সেক্ষেত্রে কি হবে, তোমার নিয়ন্ত্রণবিহীন হবে এই সেলফ রিগার্ডিং কাজগুলোর ক্ষেত্রে। কিন্তু আদার রিগার্ডিং কিছু অ্যাক্টিভিটিসও তো মানুষ করে, অর্থাৎ যেগুলো অন্যদেরও প্রভাবিত করে। আমার কোনো একটা কাজ যেটা আমার আর পাশের 5 জনকে প্রভাবিত করছে, ঠিক আছে, তাদের ভালো মন্দ, তাদের লাভ ক্ষতি তার সাথে যুক্ত, এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে রাষ্ট্র নিয়ন্ত্রণ রাখতে পারবে। অর্থাৎ দিনের শেষে তিনিও কিন্তু আসলে যে কথাটা বললেন সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথাই তিনি বলছেন, ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন, ব্যক্তির মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। এবং অবশ্যই সেই ব্যক্তির মতামতকে তিনি বলছেন সংখ্যার ভিত্তিতে নয়, তাকে গুণের ভিত্তিতে বিচার করে তবে তাকে গ্রহণ করো বা বর্জন করো। এইটাও কিন্তু হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা এই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ অফ লিবারালিজমের ক্ষেত্রে দেখলাম জন স্টুয়ার্ট মিলের বক্তব্যে। এবং তিনিও কিন্তু মনে করছেন সেই ধ্রুপদীদের মতো ক্লাসিক্যাল লিবারালরা যেরকম ভেবেছিল যে রাষ্ট্র হচ্ছে একটি প্রয়োজনীয় দুষ্ট, রাষ্ট্রের কোনো প্রয়োজন মানুষের জীবনে নেই, শুধুমাত্র মানুষকে নিরাপত্তা দেবে এবং রাষ্ট্রজীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। অর্থাৎ ওই যে রাষ্ট্রের ভূমিকাকে সীমায়িত করা, রাষ্ট্রের ভূমিকাকে কমানো, এটার পক্ষে কিন্তু আমরা দেখলাম যে জন স্টুয়ার্ট মিলও সওয়াল করলেন। অর্থাৎ তিনিও কিন্তু মনে করলেন যে রাষ্ট্র হচ্ছে একটি নেসেসারি ইভিল, কিন্তু তাকে প্রয়োজন, তাকে উঠিয়ে দিলে চলবে না, তাকে বর্জন করলে চলবে না। সীমায়িত ক্ষেত্রে হলেও রাষ্ট্রের একটা ভূমিকা আছে, কিন্তু রাষ্ট্রের ভূমিকা হচ্ছে লিমিটেড, ঠিক আছে, সেটা স্টেটের ভূমিকা হবে পুলিশ স্টেট। এই কথা কিন্তু আমরা জন স্টুয়ার্ট মিলের বক্তব্যেও পেলাম। এটাও কিন্তু হচ্ছে উদারনীতিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং সবশেষ যে রূপটা, যেটা হচ্ছে দায়বদ্ধ রূপ, যাকে আমরা রেসপন্সিবল ফর্ম বলতে পারি, বা টু সাম এক্সটেন্ট একে আমরা বলতে পারি জনকল্যাণকামী রূপ, এই রূপটা কিন্তু মূলত এসছিল যে উদারবাদ যে সংকটের সম্মুখীন হয়েছিল, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যে সংকটের সম্মুখীন হয়েছিল, সেই সংকটটাকে মোচন করার জন্যই নিজেকে কিছুটা হলেও একটা মানবিক রূপ দানের চেষ্টা উদারনীতিবাদ করেছিল, এবং তারই ফসল হচ্ছে কিন্তু এই দায়বদ্ধ রূপ। মূলত এই দায়বদ্ধ রূপ যাদের রচনায় আমরা দেখলাম তারা হচ্ছেন টি.এইচ. গ্রিন এবং পরবর্তীকালে জন রলস, ম্যাকফারসন, চ্যাপম্যান প্রমুখ। এখানে কিন্তু এরা যেটা বলছেন সেটা হচ্ছে যে রাষ্ট্রকে কেবলমাত্র কি বলবো, সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা বিবেচনা করার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজের বঞ্চিত, নিপীড়িত
এবং যারা তোমার তথাকথিত অর্থে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য কিন্তু নানান রকম জনকল্যাণকামী কর্মসূচি গ্রহণ করতে হবে। রাষ্ট্রের ভূমিকাকে বাড়ানোর কথা তারা কিন্তু টু সাম এক্সটেন্ট বলছেন। এবং তারা কি বলছেন, কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র এই ভূমিকা নেবে? শিক্ষা বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে, বাসস্থান বিষয়ে, জীবিকার বিষয়ে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নানান ধরনের জনকল্যাণকর কর্মসূচি তারা গ্রহণ করবে। এই যে রাষ্ট্রের একটা ওয়েলফেয়ার ফর্ম, এটা কিন্তু আমরা এই যে তথাকথিত অর্থে যারা নয়া উদারনীতিবাদী, হ্যাঁ, তাদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আমরা সেটার বিস্তার লাভ ঘটতে দেখলাম। আমি যেটা তোমাদের আগের ক্লাসেও বলেছি যে এটা কিন্তু মূলত এসছিল যে মার্ক্সবাদের থেকে যে চ্যালেঞ্জটা আসছিল উদারনীতিবাদের তরফে, সেটাকে কিন্তু একটা সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রেই কিন্তু, তোলার জন্যই কিন্তু উদারনীতিবাদ নিজেকে কিছুটা যেন পরিবর্তিত করেছিল এবং কিছুটা মানবিক হওয়ার চেষ্টা করছিল। আর জন রলস যে কথা বললেন সর্বোপরি এসে, সেটা হচ্ছে তার থিওরি অফ জাস্টিসে, সেটা বললেন তিনি ন্যায়ের সমবন্টনের কথা। সেইটাই হবে কিন্তু রাষ্ট্রের মূল কাজ। অর্থাৎ ন্যায় এবং অন্যায় সমাজে তো এই দুটো থাকবেই, এই দুটোরও যেন একটা সমান বন্টন রাষ্ট্রের মাধ্যমে করা সম্ভব হয়। এবং সেক্ষেত্রে তিনি কি বললেন, তিনি বললেন যে রাষ্ট্রের চোখে একটা ভেল, মানে রাষ্ট্রের চোখে একটা কি করতে হবে, ভেল অফ ইগনোরেন্স পরিয়ে দিতে হবে। ভেল অফ ইগনোরেন্স মানে হচ্ছে অবজ্ঞার অবগুণ্ঠন, এই কথাটাই উনি ব্যবহার করেছেন, ঠিক এই টার্মটা। অর্থাৎ তিনি বলছেন যে ধরা যাক একটা কেক, সেই কেকটা তোমাকে কাটতে দেওয়া হলো এবং তোমাকে আগে থেকে জানিয়ে দেওয়া হলো যে সে কেকটা খাবে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে সাধারণভাবে যেটা হয়, একজন ব্যক্তি কিন্তু কেক কাটার সময় কয়েকটা পিস বড় এবং কয়েকটা পিস ছোট কাটবে। এটাই হচ্ছে তার সাইকোলজি তাকে বলে। এবং তার মাথায় কিন্তু সে একটা প্ল্যানিং করে নেয় যে ওই বড় পিসগুলো ঠিক সে কার জন্য ভেবেছে এবং ছোট পিসগুলো সে কাদের জন্য ভেবেছে। ঠিক আছে, অর্থাৎ আগে থেকে যদি আমি জানি যে আমি কাদের মধ্যে সুযোগ সুবিধাটা বন্টন করছি, কাদের মধ্যে খাবারটা বন্টন করব, তাহলে আমি কিন্তু আগে থেকেই আমি একটা কিন্তু ধারণা নিয়ে সেই বন্টন কাজটা করব, যেক্ষেত্রে কিন্তু কোনো ন্যায় বা সাম্যতা থাকবে না। কিন্তু আমার চোখে যদি একটা ভেল অফ ইগনোরেন্স পরিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমার চোখে যদি একটা বেঁধে দেওয়া হয় এবং আগে থেকে যদি আমায় না জানানো হয় যে কারা কেক পাবে, তাহলে কিন্তু আমার একটা মানে আমার যে ভেতরের সাইকি সেটা কিন্তু বলবে যে মোটামুটি একটা সমান আকারের কেক কিন্তু আমি কাটবো, যাতে সবাই সমান সাইজের কেক পায়। ঠিক আছে, এই ধরনের মানে কি বলবো, মেটাফার বা রূপককে তিনি ব্যবহার করেছেন তার এই থিওরি অফ জাস্টিসকে বোঝাতে গিয়ে। অর্থাৎ তিনি বলছেন স্টেটের চোখেও একটা ভেল অফ ইগনোরেন্স থাকবে, তাহলে স্টেট আগে থেকে জানবে না যে সে কার মধ্যে সুযোগ সুবিধা কারা পাচ্ছে সেই সুযোগ সুবিধা। তাতে করে কি হবে, স্টেটের একটা ইন্টেনশন থাকবে সুযোগ সুবিধা যাতে সকলের মধ্যে সমানভাবে বন্টিত হয়। ঠিক আছে, এই ধারণাটা হচ্ছে একেবারে আধুনিক যে উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদের মূল কথা। রবার্ট নোজিক, ম্যাকফারসন, চ্যাপম্যান, জন রলস, এদের ভাবনায় কিন্তু এই ধারণার বিস্তার ঘটেছে। তাহলে এই হলো মোটামুটিভাবে উদারনীতিবাদ। তোমরা কিন্তু উদারনীতিবাদের বিভিন্ন রূপগুলোকে পড়ার চেষ্টা করবে এবং তাদের কাদের ধারণায় সেটা উঠে এসেছে সেটা বোঝার চেষ্টা করবে। এবং সামগ্রিকভাবে যে উদারনীতিবাদের যে চেহারা, যেগুলো আমি বললাম মূলত যার ওপরে জোর দিলাম, স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, হিতবাদ, ঠিক আছে, অর্থনৈতিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এবং এই যে তোমার জনকল্যাণকামী যে ভাবধারা রাষ্ট্রের, তারপরে হচ্ছে তোমার লিমিটেড স্টেটের যে কনসেপ্ট, অর্থাৎ সীমায়িত রাষ্ট্রের যে ধারণা, এইগুলোই হচ্ছে মূলত কিন্তু উদারনীতিবাদের মূল কথা। উদারনীতিবাদ কিন্তু আমাদের আজকের ক্লাসে শেষ হয়ে গেল।